বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আল মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। আমি হিসাব বিজ্ঞান বিষয়ে বিবিএ প্রোগ্রামের নিরীক্ষা নিশ্চয়তা কোড 23-25-01, আমার লেকচার নম্বর 07। আমার লেকচারের বিষয় নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ ও নিরীক্ষা কার্যসূচি। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণের সংখ্যা, নিরীক্ষা কার্যসূচির সংজ্ঞা, নিরীক্ষা কার্যসূচির বৈশিষ্ট্য, নিরীক্ষা কার্যসূচির উদ্দেশ্য, নিরীক্ষা কার্যসূচির বিষয়বস্তু বা উপাদান, নিরীক্ষা কার্যসূচির প্রয়োজনীয়তা, নিরীক্ষা কার্যসূচির সুবিধা, নিরীক্ষা কার্যসূচির অসুবিধা বা সীমাবদ্ধতা সমূহ, নিরীক্ষা কার্যসূচির অসুবিধা সমূহ দূর করার উপায়। নিরীক্ষা কার্যসূচি কার্যকরী হতে হলে অবশ্যই নমনীয় হতে পারে। শুরুতে আমি নিরীক্ষা সাক্ষ্য প্রমাণের সংজ্ঞা আলোচনা করতেছি। নিরীক্ষা সাক্ষ্য প্রমাণটা কি? নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ হচ্ছে নিরীক্ষক যখন কাজ করেন তখন তিনি যে সকল বিল ভাউচারগুলো দেখেন, যে কাগজপত্রগুলো দেখেন, তার পিছনে সেই সকল কাগজপত্রের জন্য যে ডকুমেন্টগুলো দরকার সেই দলিলকে বোঝায় নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ। অর্থাৎ নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ বা প্রমাণপত্র হলো নিরীক্ষা কার্যের উপসংহারে পৌঁছানোর জন্য নিরীক্ষক কর্তৃক সংগৃহীত তথ্য, যার উপর ভিত্তি করে তিনি মতামত প্রদান করেন। অর্থাৎ তিনি যে প্রতিবেদন তৈরি করবেন তখন তিনি যে বিষয়গুলো পর্যালোচনা করেছেন তার পিছনে কি কি দলিল আছে, কি কি তথ্য আছে, সেই বিষয়গুলোই হচ্ছে নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ। অ্যালকেন এ অ্যাকেন্স এর মতে প্রমাণ্য দলিল হলো নিরীক্ষক কর্তৃক নির্ধারিত সীমারেখার মধ্যে নিরীক্ষিত তথ্যের মধ্যে প্রয়োজনীয় যে কোনো প্রকার তথ্য। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গ্যাপ অনুযায়ী প্রস্তুতকৃত যে কোনো আর্থিক বিবরণীর নিরীক্ষার জন্য প্রমাণ্য দলিলপত্রের তারতম্য হতে পারে যা নিরীক্ষক কর্তৃক প্রবর্তিত। নিরীক্ষক যে সকল দলিল দরকার মনে করবে সেটাই সে প্রবর্তন করবে। আইসিএবি এর মতে নিরীক্ষা মতামতে পৌঁছার জন্য নিরীক্ষক কর্তৃক ব্যবহৃত সকল তথ্য হলো নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ বা প্রমাণপত্র। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এটা যে নিরীক্ষক যে কাজগুলো করেন, যে বিল ভাউচার যে কাগজপত্রগুলো তিনি পর্যালোচনা করেন, তিনি নিরীক্ষা করেন, তার পিছনে কি কি দলিল আছে, কি কি তথ্য আছে, অর্থাৎ সেই সকল খরচের বা সেই সকল কাগজপত্রের পিছনে যৌক্তিক যে অনুমোদন সেটাই হচ্ছে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ। সুতরাং বলা যায় যে নিরীক্ষিত প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, হিসাব পদ্ধতি ও অন্যান্য সামগ্রিক বিষয় সম্পর্কে মতামত প্রদানের পূর্বে মতামতের জন্য নিরীক্ষক যে তথ্য সংগ্রহ করে থাকে তাকে নিরীক্ষা প্রমাণপত্র বা সাক্ষ্য প্রমাণ বলে। নিরীক্ষা কার্যসূচির সংজ্ঞা। নিরীক্ষা কার্যসূচি কি? নিরীক্ষা কার্যসূচি হচ্ছে নিরীক্ষক তার কার্যক্রম যখন করবেন তখন তিনি শুরু থেকে একটা লিস্ট তৈরি করেন যে আমি কি কি কাজ করব, কিভাবে করব, আমার কোন সহকারীকে দিয়ে কি কাজ করাবো, কিভাবে করালে কাজটা সুন্দর হবে, সহজে হবে, এবং সেক্ষেত্রে তিনি যাকে দিয়ে যেই কাজ করাবেন তিনি সেই কাজে পারদর্শী যোগ্য লোক খোঁজেন। সুতরাং নিরীক্ষা কার্যসূচি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা একটা দলিলের মতো, যে ডকুমেন্ট, যে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তখন তিনি সেই ডকুমেন্ট অনুযায়ী কাকে দিয়ে কি কাজ করিয়েছেন
সেই অনুযায়ী তাকে জবাবদিহি করতে হবে। সুতরাং নিরীক্ষা কার্যসূচির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। নিরীক্ষা কার্যসূচি অর্থাৎ নিরীক্ষা কার্য সুচারুরূপে সম্পাদন করার জন্য নিরীক্ষক তার কাজের একটি সুচিন্তিত পরিকল্পনা রচনা করেন। নিরীক্ষা কাজের এই পরিকল্পনাকে নিরীক্ষা কার্যসূচি বলে। প্রফেসর খাওয়াজা আমজাদ সাইদ প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, কোনো সুনির্দিষ্ট নিরীক্ষার সাথে সংশ্লিষ্ট নিরীক্ষক এবং তার কর্মচারীদের দ্বারা সম্পাদিত কাজের একটি লিখিত স্কিমকে নিরীক্ষা কার্যসূচি বলা হয়। ডাব্লিউ.বি. মেগস প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, আর্থিক বিবরণীর প্রত্যেকটি দফার যাচাই পদ্ধতি এবং প্রয়োজনীয় আনুমানিক সময় সুনির্দিষ্ট করে নিরীক্ষা কার্য সম্পাদনের যে বিশদ পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে নিরীক্ষা কার্যসূচি বলা হয়। সুতরাং তা নিরীক্ষা কার্যসূচি হচ্ছে মূলত যে পূর্ব পরিকল্পিত একটা লিখিত দলিল, যেখানে নিরীক্ষক তার কার্যক্রম কিভাবে সম্পাদন করবে। পরিশেষে বলা যায়, নিরীক্ষা কার্যে নিযুক্ত কর্মচারীগণ কে কি কাজ করবেন, কোন সময়ে কাজ শেষ করতে হবে এবং আর্থিক বিবরণীতে প্রতিটি লেনদেন কি পদ্ধতিতে যাচাই করা হবে ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত লিখিত বিবরণীকে নিরীক্ষা কার্যসূচি বলা হয়। নিরীক্ষা কার্যসূচির বৈশিষ্ট্য রয়েছে, আমি বৈশিষ্ট্যগুলো তোমাদের কাছে একটু আলোচনা করতেছি। আসলে নিরীক্ষা কার্যসূচি কি, এটা যদি তোমরা ক্লিয়ার বুঝতে পারো তাহলে নিরীক্ষা কার্যসূচির বৈশিষ্ট্য কি এটাও তোমরা একটু অবগত হতে পারবা। যেমন শুরুতে আমি বলতেছি, নিরীক্ষা কার্যসূচির বৈশিষ্ট্য বিস্তারিত বিবরণ, অর্থাৎ এই নিরীক্ষা কার্যসূচিতে কে কি কাজ করবেন, কিভাবে করবেন, কত সময় করবেন, এই সকল বিষয়ে বিস্তারিত বিবরণ থাকে। সুতরাং কেউ যদি নিরীক্ষা কার্যসূচিটা দেখেন তাহলে তিনি বুঝতে পারবেন যে এই নিরীক্ষক তার কার্য কিভাবে সম্পাদন করবেন। পথ নির্দেশ, নিরীক্ষা কার্যসূচি সকলের জন্য একটা পথ নির্দেশের মতো, অর্থাৎ যে যারা নিরীক্ষা কাজের সাথে জড়িত তারা সহজেই নির্দেশ পাবেন যে কিভাবে আমার কার্যক্রম পরিচালিত করতে হবে, অর্থাৎ এই নিরীক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তার একটা পথ নির্দেশ হচ্ছে নিরীক্ষা কার্যসূচি। সেই নিরীক্ষা কার্যসূচিতে সকল বিষয় বিস্তারিতভাবে লেখা থাকে। তাহলে আমার নিরীক্ষা কার্যক্রমটা কিভাবে সম্পন্ন হবে, কত সময় সম্পন্ন হবে, কার কি কাজ, সকলেই সহজেই নিরীক্ষা কার্যসূচি থেকে বুঝে নিতে পারবে। উদ্দেশ্যমুখী, নিরীক্ষা কার্যসূচি অবশ্যই একটা উদ্দেশ্যমুখী দলিল, কারণ এই নিরীক্ষা কার্যসূচিতে নিরীক্ষকের ক্রমের উদ্দেশ্যটা লিখিত আকারে থাকে। নিরীক্ষা কার্যসূচিতে একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়। উদ্দেশ্যটা হচ্ছে মূলত নিরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হওয়া। একটি লিখিত পরিকল্পনা, নিরীক্ষা কার্যসূচি একটা লিখিত পরিকল্পনা, কারণ এইখানে কাজের উদ্দেশ্য, কাজের বিবরণ, কে কি কাজ করবেন, কত সময় করবেন, কিভাবে করবেন, এগুলো সবকিছু একটা লিখিত দলিল হচ্ছে নিরীক্ষা কার্যসূচি। এখানে সবকিছু লিখিত আকারে কার্যসূচিতে উল্লেখ থাকে। কাজের বন্টন, নিরীক্ষা কার্যসূচিতে কে কি কাজ করবেন, কিভাবে কাজ করবেন, যোগ্যতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী কাজটাকে নিরীক্ষার সহকারীদের মধ্যে বন্টন করে, নিরীক্ষকের সহকারীদের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দেওয়া থাকে, যাতে সহজেই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়। বস্তুগত ধারণা, এটি কাল্পনিক নয়, বস্তুগত ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠিত, অর্থাৎ নিরীক্ষা কার্যসূচি কোনো কাল্পনিক বিষয় না, অবাস্তব কোনো বিষয় না, এটা একটা বস্তুগত ধারণা, এটা লিখিত আকারে সকলের কাছে উন্মুক্ত থাকে। নমনীয়তা, নিরীক্ষা কার্যসূচি মূলত একটা গুরুত্বপূর্ণ দলিল, যেটা ভিতরে নমনীয়তার সুযোগ আছে, কারণ দেখা যায় নিরীক্ষা কার্যসূচি পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা হয়।
সুতরাং কাজের পরিবেশকে সুন্দর রাখার জন্য সময়ে সময় বা বিশেষ প্রয়োজনে পরিবর্তনের দরকার হয় কার্যসূচিতে। তখন নমনীয়তার থাকে বিধায় নিরীক্ষা কার্যসূচি সুন্দর রূপে সুচারুরূপে এটা কমপ্লিট করা সম্ভব। প্রকারভেদ: প্রতিষ্ঠানের পরিধি, আকার, প্রতিষ্ঠানের ব্যাপকতা অর্থাৎ প্রতিষ্ঠানের ধরন এর উপর নির্ভর করে নিরীক্ষা কার্যসূচি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের অবস্থান বুঝে নিরীক্ষা কার্যসূচি তৈরি করা হয়। এই জন্য নিরীক্ষা কার্যসূচি একই ধরনের হয় না, প্রতিষ্ঠান ভেদে পরিবর্তন করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে নিরীক্ষা কার্যসূচির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার কার্যক্রমগুলো। সুতরাং অনেকগুলো বৈশিষ্ট্যের উপর নিরীক্ষা কার্যসূচি বিদ্যমান থাকে। সুতরাং আমি সর্বশেষে বলতে পারি নিরীক্ষা কাজের একটি সুচিন্তিত লিখিত পরিকল্পনা হচ্ছে নিরীক্ষা কার্যসূচি। নিরীক্ষার কাজ শুরু করার পূর্বে প্রধান নিরীক্ষক এটি রচনা করেন। এর মাধ্যমে সঠিকভাবে এবং সঠিক সময়ে নিরীক্ষা কার্য সম্পাদন করা সম্ভব হয়। নিরীক্ষা কার্যসূচির উদ্দেশ্য: নিরীক্ষা কার্যসূচি অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। কারণ নিরীক্ষা কার্যসূচির মূলত প্রধান উদ্দেশ্য হচ্ছে সুন্দরভাবে সঠিক সময়ে নিরীক্ষা কার্য পরিচালনা করা এবং যা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সুতরাং এই উদ্দেশ্যকে সামনে রেখে নিরীক্ষা কার্যসূচি তৈরি করা হয়। তার প্রধানত নিয়ন্ত্রণ: নিরীক্ষা কার্যসূচি দ্বারা সহজেই নিরীক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ নিরীক্ষা কার্যসূচির একটা বিস্তারিত বিবরণ, এখানে সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ থাকে। সুতরাং প্রধান নিরীক্ষক তার কার্যক্রম কার্যসূচি দ্বারা নিয়ন্ত্রণ করে থাকেন। নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন: মূলত নিরীক্ষা প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিবেদন প্রণয়ন বা প্রতিবেদন তৈরি করা। সুতরাং এই প্রতিবেদন তৈরি করার সঠিক প্রতিবেদন তৈরি করার উদ্দেশ্য নিয়েই নিরীক্ষা কার্যসূচি তৈরি করা হয়। সুতরাং নিরীক্ষা কার্যসূচির একটা মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর, সফল এবং গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরি করা, যাতে সকলের কাছে প্রশংসনীয় হয়। সকল বিষয় পরীক্ষা করা: নিরীক্ষা কার্যসূচিতে হিসাব সংক্রান্ত সকল বিষয় পরীক্ষা সুনিশ্চিত করা হয়ে থাকে। আর নিরীক্ষা কাজে যাতে সকল বিষয় সুন্দরভাবে পরীক্ষা করা হয়ে থাকে তা নিরীক্ষা কার্যসূচিতে উল্লেখ থাকে। জবাবদিহিতা: অর্থাৎ নিরীক্ষা কার্যসূচিতে কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন হবে, কে কিভাবে সম্পন্ন করবে সেগুলো উল্লেখ থাকে। সুতরাং এটা একটা জবাবদিহি বলা যায় যে এটা একটা জবাবদিহিতার ডকুমেন্ট। কারণ নিরীক্ষা কার্যসূচির উদ্দেশ্য হচ্ছে আমি যাদেরকে দিয়ে কাজ বন্টন করা হয়েছে যেভাবে, ঠিক সেভাবে বুঝে নিতে হবে। সুতরাং নিরীক্ষা কার্যসূচির একটা উদ্দেশ্য আছে যে যেহেতু কাজগুলো বুঝে নেব, তত সকলের ভিতরে একটা জবাবদিহিতা থাকতে হবে। কার্য বন্টন: নিরীক্ষা কার্যসূচির একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সঠিক ব্যক্তিকে দিয়ে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে দিয়ে তাদের অভিজ্ঞতা অনুযায়ী কার্য বন্টন করা। সুতরাং যাতে নিরীক্ষা কার্য সুন্দররূপে সুচারুরূপে সম্পন্ন হয়, সেজন্য এই কার্য বন্টনের দিকে গুরুত্ব দিতে হয় কার্যসূচি প্রণয়ন করার সময়। বিভিন্ন সময়ের মধ্যে কার্য সম্পাদন: অর্থাৎ নিরীক্ষা সংক্রান্ত প্রত্যেক সহকারীর উপর অর্পিত দায়িত্ব এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ নিরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা নিরীক্ষা কার্যসূচির অন্যতম উদ্দেশ্য। কারণ নিরীক্ষা কার্যসূচি এজন্যই প্রণয়ন করা হয় যেন একটা নির্দিষ্ট সময়, নিরীক্ষা কার্য সারা বছর ধরে করা হয় না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ যাতে সঠিক সময়ে কার্য সম্পন্ন করা সম্ভব হয়, সেজন্য নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা হয়। প্রমাণ্য দলিল: নিরীক্ষা কার্যসূচি একটি লিখিত পরিকল্পনা। এটি যত্ন সহকারে সংরক্ষণ করা হয়।
ভবিষ্যতে নিরীক্ষকদের বিরুদ্ধে কর্তব্য অবহেলাজনিত জটিলতা নিরসনের জন্য প্রমাণ্য দলিল হিসেবে উপস্থাপন করা হয়। সুতরাং যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে, ভবিষ্যতের জন্য কোনো গ্যাপ না থাকে, সেজন্য নিরীক্ষা কার্যসূচি লিখিত আকারে থাকে, যা প্রমাণ্য দলিল হিসেবে কাজ করে। তদারকি। নিরীক্ষা সহকারীদের কাজের সার্বক্ষণিক তদারকি সহজতর করা নিরীক্ষা কার্যসূচির উল্লেখযোগ্য উদ্দেশ্য। অর্থাৎ কার্যসূচি দ্বারা কার কি কাজ কিভাবে তিনি সম্পন্ন করবেন, এটা প্রধান ব্যক্তি তার কার্যসূচি দ্বারা সকল কার্যক্রম তদারকি করে থাকেন। পরিশেষে বলা যায়, নিরীক্ষা কার্যসূচি দ্বারা অনেক উদ্দেশ্য সাধিত হয়। এটি নিরীক্ষা কাজের বাস্তব নির্দেশিকা এবং একটি অপরিহার্য বিষয়। তাই বাস্তবে নিরীক্ষা কাজের শুরু করার পূর্বে নিরীক্ষকগণ নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করে থাকেন, যাতে তাদের নিরীক্ষা কাজ সহজ ও অল্প সময়ের মধ্যে সম্পাদন করা সম্ভব হয়। নিরীক্ষা কার্যসূচির বিষয়বস্তু বা উপাদান। নিরীক্ষা কার্যসূচির বিষয়বস্তু হচ্ছে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের প্রকৃতি ও পরিধির ভিত্তিতে নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা হয়। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভিন্ন ভিন্ন নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা হয়। তবে সকল প্রকার কার্যসূচিতে সাধারণভাবে যেসব বিষয় বা উপাদান অন্তর্ভুক্ত থাকে তা হল গতানুগতিক পরীক্ষা বা নিয়ম মাফিক পরীক্ষা, অর্থাৎ হিসাবের প্রাথমিক বইসমূহের সমষ্টি নির্ণয় পরীক্ষা, খতিয়ানে স্থানান্তর পরীক্ষা, জের নির্ণয় পরীক্ষা, রেওয়ামিলে জের স্থানান্তর ইত্যাদি সাধারণ কার্যাবলী পরীক্ষা করাকে গতানুগতিক পরীক্ষা বলা হয়। নিরীক্ষা কার্যসূচির এ পর্যায়ে গতানুগতিক পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট হিসাব বইয়ের অংশগুলোর যোগফল, বিভিন্ন হিসাবের জের, বিভিন্ন গণনা এবং জাবেদা হতে খতিয়ানি হিসাব তোলা ইত্যাদি সঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়। সাধারণ কাজ, আইনের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছে কিনা তা পরীক্ষা করা। নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আলোচনা করা এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করা নিরীক্ষা কার্যসূচির অন্তর্ভুক্ত। চূড়ান্ত হিসাব পরীক্ষা। আসলে আমরা যে নিরীক্ষা কার্যসূচি বা নিরীক্ষা কাজ করে থাকি, কেন করে থাকি যখন একটা প্রতিষ্ঠান, ধরো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে, তখন সে তার কার্যক্রমগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করে। শেষ পর্যন্ত বলতে একটা বছর, একটা নির্দিষ্ট সময়। এখন সে প্রথমে একটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সে নিয়ম মাফিক হিসাব রক্ষণ করে থাকে, হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করে, সেখান থেকে খতিয়ানে তার জের স্থানান্তর করে, খতিয়ানের থেকে প্রত্যেকটা হিসাব আলাদা করে শ্রেণীবিভাগ করা হয়, সেই শ্রেণীবিভাগের প্রত্যেকটা আলাদা হিসাবে জের নিয়ে একটা রেওয়ামিল তৈরি করা হয়। এই রেওয়ামিল থেকে আমরা নির্দিষ্ট সময়ের শেষে একটা আর্থিক অবস্থা তৈরি করা হয়, একটা আর্থিক অবস্থা দাঁড় করানো হয়। এই আর্থিক অবস্থা হলো এই চূড়ান্ত হিসাব যাকে বলে। এই চূড়ান্ত হিসাবটা নিরীক্ষা করা হলো নিরীক্ষকের প্রধান দায়িত্ব। অর্থাৎ এই চূড়ান্ত হিসাব যদি সুন্দর সঠিকভাবে করা হয় তাহলে একটা প্রতিষ্ঠান সফল হয়। এই চূড়ান্ত হিসাবটা যে প্রতিষ্ঠান রেখেছেন, এইটা নিরীক্ষা করা হচ্ছিল নিরীক্ষকের মূল দায়িত্ব। তিনি এই চূড়ান্ত হিসাবে যত লেনদেন রয়েছে সেই লেনদেনগুলো তা দলিল মোতাবেক, তার নিয়ম মোতাবেক, পরিকল্পনা মোতাবেক হয়েছে কিনা সেইটা তিনি পরীক্ষা করেন। সুতরাং চূড়ান্ত হিসাব পরীক্ষা করা নিরীক্ষকের প্রধান দায়িত্ব। আর নিরীক্ষা কার্যসূচিতে সে বিষয়ে অবশ্যই বিস্তারিতভাবে উল্লেখ থাকে। প্রাথমিক কাজ, নিরীক্ষকের নিয়োগপত্র বৈধ কিনা, নিরীক্ষা কার্য সংক্রান্ত শর্তাবলী, প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ব্যবস্থা,
অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র, নিরীক্ষা কার্য সংক্রান্ত শর্তাবলী ইত্যাদি পরীক্ষা করা, দায়িত্বশীল কর্মকর্তাদের নমুনা স্বাক্ষর সহ নামের তালিকা গ্রহণ করা ইত্যাদি প্রাথমিক কাজের অন্তর্ভুক্ত। এই কাজগুলো শুরু করেই তারপরে নিরীক্ষা কার্যসূচি কার্যক্রম পরিচালনা করা হয়। লেনদেনের সত্যতা যাচাই। একটু আগেই আমি তোমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতেছিলাম যে লেনদেনের সত্যতা যাচাই, অর্থাৎ চূড়ান্ত হিসাব যখন পরীক্ষা করি আমরা, তখন আমাদের প্রত্যেকটা লেনদেনের সত্যতা যাচাই করতে হয়। কারণ যে লেনদেনগুলো সংঘটিত হয়ে থাকে এর ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো জাল জুয়াচুরি আছে কিনা, এই সকল বিষয়গুলো সত্যতা যাচাই করা নিরীক্ষকের প্রধান দায়িত্ব। আর নিরীক্ষা কার্যসূচিতে অবশ্যই এ বিষয়ে নির্দেশনা থাকে যে কিভাবে লেনদেনগুলো সত্যতা যাচাই করতে হবে, নিখোঁজ ভাউচারের ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, এই সকল বিষয়গুলো নিরীক্ষা কার্যসূচির বিষয়বস্তু। নিরীক্ষা কার্যসূচিতে এই সকল বিষয় ব্যাপকভাবে লিখিত থাকে। পরিশেষে বলা যায় একটা আদর্শ নিরীক্ষা কার্যসূচিতে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম তা উল্লেখ থাকা একান্ত অপরিহার্য। নিরীক্ষা কার্যসূচির প্রয়োজনীয়তা। এখন তোমরা একটু খেয়াল করো যে নিরীক্ষা কার্যসূচির প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। কারণ নিরীক্ষা কার্যসূচি প্রয়োজনীয়তা কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা প্রতিষ্ঠান সফলভাবে সম্পন্ন হতে গেলে তাকে অবশ্যই নিরীক্ষা করতে হয়। আর এই নিরীক্ষা করতে হলে তাকে কোনো কাজ হুটহাট করে সম্ভব না। তুমি চাইলে হঠাৎ করে একটা কার্যক্রম করতে পারবা না। তোমাকে যদি বলা হয় যে একটা বিল্ডিং তৈরি করো, তুমি কি করবা? প্রথমেই বিল্ডিংটা তৈরি করতে গেলে কালকে কি তুমি মিস্ত্রি কাজে লাগতে বলবা? তুমি কি বলবা যে মিস্ত্রি ঠিক করবা যে আপনি কালকে সকাল থেকে কাজ করেন? তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমেই তোমাকে একটা বিল্ডিং করতে গেলে যেমন তোমাকে শুরুতেই এই বিল্ডিংটা কতটুকু জায়গার উপর হবে, এই বিল্ডিংটা একটা নকশা তৈরি করা হবে, এই বিল্ডিংটার কয়তলা হবে, এই বিল্ডিংটা ভবিষ্যতে যদি বাড়াতে চাই তাহলে এখন তার ভিত্তি তৈরি করতে হবে, এই বিল্ডিংটা আমাকে কতগুলো রুম বিশিষ্ট হবে, জায়গা কতটুকু, এরপর একটা নকশা তৈরি করা হবে। এই নকশাটা যাতে সুন্দর হয়, যেন ভবিষ্যতে এই নকশা নিয়ে কোনো কথা না আসতে পারে, এবং সেই যাতে এই বিল্ডিং দ্বারা আমার জন্য প্রয়োজনীয় কার্যক্রম যেন সম্পন্ন হয়। অর্থাৎ আমার কতগুলো বাথরুম হবে, তার রান্নাঘর কোথায় হবে, রুমগুলো কেমন হবে, কতটুকুন হবে, এর একটা নকশা তোমাকে আগে তৈরি করতে হয়। এরপরে এর পিছনে কতটুকু বাজেট আছে সেটা তোমাকে খেয়াল করতে হয়। এই বাজেট অনুযায়ী আমার বাজেট যখন ঠিক হয়ে যায় তারপরে আমার আর্থিক জোগাড় যেটা সেটা আমাকে নির্দিষ্ট করতে হয়। এরপরে আমাকে তারপরে ম্যাটেরিয়ালস অর্ডার দিতে হয় যে আমরা কিভাবে কাজ করব, আমার কি পরিমাণ মাল আনলে কাজ সুন্দরভাবে পরিচালিত হবে। একবারে সব মাল যেমন আনা সম্ভব না, তুমি অল্প মাল আনলে কাজের ক্ষতি হতে পারে। এই যে এই বিষয়গুলো তোমাকে আগে থেকেই নির্দিষ্ট করতে হয়, তারপরে তোমার কাজ শুরু করতে হয়। সুতরাং আমরা যখন নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করব তখন আমাকে শুরু থেকে এরকম একটা কার্যসূচি প্রণয়ন করতে হবে। এই কার্যসূচি তাহলে যেমন তোমাকে একটা জিনিস তোমরা খেয়াল করলে একটু আগে আমি একটু গল্প বললাম যে একটা বিল্ডিং করতে গেলে যেমন তার পিছনে আমার একটা নকশার প্রয়োজনীয়তা রয়েছে একটা কার্যক্রমের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। সেই কার্যক্রম ছাড়া, সেই নকশা ছাড়া যেমন আমার বা আর্থিক জোগাড় ছাড়া, আমার মালামালের জোগাড় ছাড়া যেমন বিল্ডিংয়ের কাজ শুরু করা যাবে না, ঠিক তেমনি নিরীক্ষা কার্য শুরু করতে গেলে আগে একটা কার্যসূচি প্রণয়ন করা প্রয়োজন, যেন কাজটা সুন্দরভাবে, সঠিকভাবে, দ্রুততার সাথে করা সম্ভব হয়। যদি কাজটা সুন্দরভাবে করতে না পারি তখন এই যে আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। সুতরাং এই নিরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে, সুচারুরূপে, সফলভাবে সময় মতো করতে চাইলে আমার এই নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন একান্ত প্রয়োজন। এতে পরিচালকদের বা প্রতিষ্ঠানের সময় অনুযায়ী
লোকবল অনুযায়ী যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী দ্বারা আমার কার্যক্রম কিভাবে পরিচালনা করব সব কিছু কার্যসূচিতে উল্লেখ থাকবে এবং ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে এই কার্যসূচি দলিল আকারে কাজ করবে। সুতরাং আমরা বলতে পারি যে নিরীক্ষা কার্য সুচারুরূপে সুন্দররূপে করার প্রয়োজনে নিরীক্ষা কার্যসূচির প্রয়োজনীয়তা অত্যন্ত আবশ্যিক। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আমার মনে হয় আমার এই লেকচার থেকে কিছুটা হলেও নিরীক্ষা কার্যসূচির প্রয়োজনীয়তা হোক বৈশিষ্ট্য হোক কিছুটা আয়ত্ত করতে পেরেছো। আমরা আসলে এই শিক্ষাটাই এরকম যে আমরা শেয়ার করব। আমি জানি তোমরা এখন বড় হইছো, কিছুটা মাথায় যদি আমি দিতে পারি তোমাদের, আর তোমরা নিজের প্রতিভা থেকে তোমরা আরো কিছু জ্ঞান অর্জন করবা, আর এটাই হচ্ছে তোমাদের সফলতার দিকে নিয়ে যাবে। মনোযোগ সহকারে আমার লেকচার শোনার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যত সময় আমার ক্লাসটা চলবে একটু গুরুত্ব দিয়ে মনোযোগের সাথে খেয়াল করবা। নিরীক্ষা কার্যসূচির সুবিধা। এই যে নিরীক্ষা কার্যসূচি যদি সুন্দরভাবে আমরা প্রণয়ন করি তাহলে আমরা কি কি সুবিধা পাবো খেয়াল করো সবাই। নিরীক্ষা কার্যসূচি সুন্দরভাবে প্রণয়ন করলে কাজের সুষম বন্টন, অর্থাৎ নিরীক্ষা কাজে নিযুক্ত বিভিন্ন কর্মচারীদের মধ্যে তাদের যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী কাজ যদি সুন্দরভাবে বন্টন করা হয় তাহলে সকলে সফলভাবে সুন্দরভাবে কাজটা পরিচালনা করবে, কাজটা করবে এবং আন্তরিকতার সাথে কাজ করবে। কাজের ধারাবাহিকতা। নিরীক্ষা চলাকালীন সকলে তাদের উপর অর্পিত দায়িত্ব যদি সুন্দরভাবে সুচারুরূপে পালন করে তাহলে কাজের ধারাবাহিকতা ঠিক থাকে। অর্থাৎ যদি দেখা যায় যে নিরীক্ষা কার্যসূচিতে অবশ্যই সকল বিষয় বিস্তারিতভাবে উল্লেখ থাকে, সুতরাং কোনো কারণে কোনো কর্মচারীর অসুবিধা হল, ছুটিতে গেল বা অসুস্থ হয়ে পড়লো, যে কোনো কারণে হোক সমস্যা হলো, এই কাজটা কিভাবে পরিচালিত হবে তা নিরীক্ষা কার্যসূচিতে উল্লেখ থাকে। কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া। নিরীক্ষা কার্যসূচি অনুযায়ী কাজ সম্পন্ন হতে থাকে, সুতরাং যে কোনো সময় কাজের অগ্রগতি সম্পর্কে সহজেই অবহিত হওয়া যায়। কাজের নিয়ন্ত্রণ। নিরীক্ষা কার্যসূচিতে সকল বিষয় যেহেতু ব্যাপকভাবে উল্লেখ থাকে সেহেতু কাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, কাজে কোনো অবহেলা কোনো ফাঁকি দেখা দিচ্ছে কিনা সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কাজের পরিধি নিরূপণে সহায়তা। নিরীক্ষা কাজের পরিধি নিরূপণে নিরীক্ষা কর্মসূচি বা কার্যসূচি নিরীক্ষককে সহায়তা করে থাকে, যার উপর ভিত্তি করে নিরীক্ষক নিরীক্ষা কর্মী নিয়োগ করে থাকেন। নিরীক্ষা নীতি অনুসরণে সহায়তা। নিয়ম মাফিক নিরীক্ষার কাজ করার সুবিধা থাকায় নিরীক্ষা নীতি ও নিরীক্ষা মান অনুসারে নিরীক্ষা কাজ সম্পাদনে নিরীক্ষা কার্যসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুচারুরূপে কার্য সম্পাদন। যেহেতু নিরীক্ষা কার্যসূচি একটা পূর্ব পরিকল্পিত একটা কার্যক্রম, সুতরাং পরিকল্পিতভাবে যদি কোনো কাজ করা হয় তাহলে কাজটা সুচারুরূপে সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব হয়। তাই নিরীক্ষা কার্যসূচির সুবিধা হচ্ছে কাজটা সুচারুরূপে কার্য সম্পাদন করা সম্ভব। পরবর্তী কার্যসূচি প্রণয়নের সহায়তা। নিরীক্ষা কার্যসূচি পরবর্তী কার্যসূচি প্রণয়নের সহায়তা করে, অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠান পূর্ব থেকে যদি নিরীক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে কোনো নিরীক্ষক যদি তার প্রতিষ্ঠানের পূর্বে নিরীক্ষিত কার্যক্রম যদি জানা যায় যে সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল তাহলে তার দ্বারা ভবিষ্যতে নিরীক্ষা কার্যসূচি তৈরি করা বেশ সহজ হয়, কারণ তিনি পূর্বে তৈরিকৃত কার্যসূচি দ্বারা সহজে ভবিষ্যৎ
কার্যসূচি প্রণয়ন করা তার জন্য সহায়তার কাজ করে। কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি। নিরীক্ষা কাজে নিযুক্ত কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কার্য বন্টন করা হয়, বিধায় কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধি পায়, তারা কার্য সম্পাদনে আন্তরিক হয়, কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। নিজ নিজ কর্তব্য সম্পাদনে সচেতন। যেহেতু কার্যসূচিতে পূর্ব থেকে কার কি কাজ এগুলো বন্টন করা থাকে, সেহেতু যারা নিজ নিজ কর্তব্য সম্পাদনে সকলে সচেতন থাকে, কারণ তারা সবাই জানে যে আমার এই কাজটা আমাকে সুন্দরভাবে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। সুতরাং তারা কাজের প্রতি আন্তরিক থাকে এবং কাজটা সুন্দরভাবে করার জন্য তারা ব্যতিব্যস্ত থাকে। কর্তব্যে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ। কোনো কারণে কোনো কার্যক্রমে ত্রুটি দেখা দিলে, বিচ্যুতি দেখা দিলে, তখন ভবিষ্যতে এই ত্রুটি বিচ্যুতিগুলো ধরার জন্য, চিহ্নিত করার জন্য, চিহ্নিত করা গেলে যে কারা এই কাজগুলোর সাথে জড়িত, সেইগুলো এই দায়ী ব্যক্তিগুলোকে চিহ্নিত করা সহজ হয় যদি নিরীক্ষা কার্যসূচিতে প্রণয়ন করা থাকে। কারণ নিরীক্ষা কার্যসূচিতে অবশ্যই বিস্তারিতভাবে লিখিত থাকে যে কার কি কাজ এবং কে কিভাবে কাজটা সম্পন্ন করবে। সুতরাং কেউ কোনো কাজে অবহেলা করলে, কোনো সমস্যা দেখা দিলে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা সহজ হয়। পারিশ্রমিক নিরূপণ। নিরীক্ষা কার্যসূচি থেকে কাজের পরিমাণ ও ব্যয়িত সময় জানা যায় বলে ভবিষ্যতে নিরীক্ষা কাজের পারিশ্রমিক নির্ধারণে নিরীক্ষা কার্যসূচি সহায়তা করে থাকে। সময় অপচয় ও দ্বৈততা রোধ। নিরীক্ষা কার্যসূচি অনুসারে কাজ করা হলে কাজের সময় নির্দিষ্ট থাকে, বিধায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করতে হলে সময়ের অপচয় রোধ করা সম্ভব হয় এবং একই কাজ তাহলে দুইবার করার প্রয়োজন পড়ে না। কোনো বিষয় অপরীক্ষিত থাকে না। যদি পূর্ব থেকে পরিকল্পনা মাফিক কার্যক্রম সম্পন্ন করা হয়, পরিকল্পনা মাফিক কাজ নির্দিষ্ট করা হয়, তাহলে কোনো বিষয় বাদ পড়ার সম্ভাবনা কম থাকে। কারণ যেহেতু একটা নিরীক্ষার কাজ একটা নিয়ম অনুযায়ী নির্দিষ্ট, কারণ নিরীক্ষকরা যে কার্যক্রমগুলো করে থাকেন তারা ভালো করে জানেন যে তাদের কি কাজ সম্পন্ন করতে হবে। সুতরাং তারা কার্যসূচি অনুযায়ী যদি তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে, তাহলে কোনো বিষয় বাদ পড়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। গাফিলতি হ্রাস। যেহেতু নিরীক্ষা কার্যসূচিতে কার্যক্রমগুলো নির্দিষ্ট করা থাকে, কিভাবে কাজগুলো সম্পন্ন করতে হবে, কত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, এইগুলো নির্ধারিত থাকে, বিধায় গাফলতির কোনো সুযোগ থাকে না। তদারকি। নিরীক্ষা কার্যসূচিতে নিরীক্ষা কার্যক্রমগুলো লিখিত থাকে, বিধায় কাজে তদারকি করা সহজ হয়। প্রমাণ্য দলিল। নিরীক্ষা কার্যসূচি একটা প্রমাণ্য দলিল, অর্থাৎ নিরীক্ষা কার্যসূচিতে কার কি কাজ কে কিভাবে সম্পন্ন করবে, কত সময়ের মধ্যে সম্পন্ন করবে এবং কাজগুলো নিরীক্ষা কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে, সব কিছু লিখিত আকারে থাকে। তাই ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে বা দেখা গেলে তখন নিরীক্ষা কার্যসূচি প্রমাণ দলিল হিসেবে কাজ করে। প্রশিক্ষণ। নিরীক্ষা কার্যসূচি নিরীক্ষা কর্মীদের দিক নির্দেশনা হিসেবে কাজ করে। শিক্ষানবিশ সহকর্মীদের জন্য ইহা কার্যভিত্তিক প্রশিক্ষণের উত্তম হাতিয়ার হিসেবেও কাজ করে থাকে। নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের সহায়তা। নিরীক্ষা কার্যসূচি নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নে সহায়তা করে থাকে, কারণ এখানে কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন করা হয়েছে, কাজের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা থাকলে তার সাথে সাথে মন্তব্য করে রাখা হয় এবং সেখানে নিরীক্ষকের স্বাক্ষর থাকে। তাই নিরীক্ষা কার্যসূচি নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নে সহায়তা করে থাকে। পরিশেষে বলা যায়, নিরীক্ষা কার্যসূচি নিরীক্ষা কাজের নির্দেশক হিসেবে কাজ করে। এর সাহায্যে নিরীক্ষা কার্য সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পাদন করা সহজ হয়। তাই নিরীক্ষা কাজের পূর্বে নিরীক্ষকগণ নিরীক্ষা কার্যসূচিকে
অপরিহার্য বিষয় মনে করে প্রণয়ন করে থাকে। নিরীক্ষা কার্যসূচির অসুবিধা বা সীমাবদ্ধতা সমূহ। আসলে নিরীক্ষা কার্যসূচি একটা ব্যাপক বিষয়। এই বিষয়ে অনেক সুবিধা রয়েছে, এর অনেকগুলো উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য থাকায় সে তার থেকে অবশ্যই অনেক সুবিধা ভোগ করে থাকে। এই যেহেতু এটা ব্যাপক বিষয়, সেহেতু সুবিধার সাথে সাথে কিছু অসুবিধা থাকে, যে অসুবিধাগুলো আসলে একটু গৌণ, এত গুরুত্বপূর্ণ নয়। আমাদের একটু সুন্দর, একটু দায়িত্বশীল হলে এই অসুবিধাগুলো দূর করা সম্ভব। তারপরেও আমি বলবো যে কিছু কিছু অসুবিধা থাকতেই পারে, যে অসুবিধাগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করা তোমাদের কাছে চেষ্টা করছি। একটু খেয়াল করো। নতুন কৌশল প্রয়োগের অভাব। আসলে নিরীক্ষা কার্যসূচিতে নিরীক্ষা কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে লিপিবদ্ধ থাকে, সুতরাং এইখানে প্রয়োজনের তাগিদে অনেক সময় নতুন কৌশল প্রয়োগের সুযোগ কম থাকে। কারণ প্রধান নিরীক্ষক একটা নির্দিষ্ট করে দেন কিভাবে কাজটা সম্পন্ন হতে হবে, কিন্তু দেখা গেল যে প্রয়োজনের তাগিদে সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কারো পরামর্শ নেওয়ার সুযোগও কম থাকে, এবং যেহেতু নির্দিষ্ট সময় মতো কাজটা সম্পন্ন করতে হয়, তাই এই বিষয়ে নতুন কৌশল প্রয়োগের অভাব দেখা দেয়। অতিরিক্ত কাজের চাপ। আসলে এই অতিরিক্ত কাজের চাপ বলবো এই কারণে যে আমাকে এই নিরীক্ষা কার্যসূচিতে নিরীক্ষা কার্যক্রমটা সবসময় করা সম্ভব না। তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয়। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা যেহেতু শেষ করতে হয়, সেহেতু কাজের চাপ দেখা দেয়। কারণ যে কোনো কাজই সময় মতো করতে গেলে তাকে একটা চাপের মুখে থাকতে হয়, প্রেশারের মুখে থাকতে হয়। সৃজনশীলতার অভাব। আসলে যেহেতু আমরা নিয়ম মাফিক কাজটা সম্পন্ন করা হয়, তাই কাজের সৃজনশীলতা থাকে না। অর্থাৎ কাজটা নিয়ম মাফিক এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়, তাই এখানে সৃজনশীলতা, এখানে মেধা খাটানোর সুযোগটা কম থাকে। যান্ত্রিক পদ্ধতি। আসলে সব সময় দেখা যায় যে একই কাজ করতে হয়, এজন্য অনেক কাছে এটা ভালো লাগে না, মনে হয় যেন যন্ত্রের মতো কাজ করতেছি। একটা যন্ত্র যেমন, একটা পাখা যেমন সারা জীবন ঘুরতেই থাকে, তার কাজ হচ্ছে ঘোরা, ঠিক দেখা যায় যে বিষয়ে পারদর্শী তাকে সেই কাজই করানো হয় একই ধারে সব সময়, তাহলে তার কাছে এটা নিজেকে যন্ত্রের মতো মনে হয়। নমনীয়তার অভাব। নিরীক্ষার একটা সমস্যা হচ্ছে যে নমনীয়তার অভাব, অর্থাৎ প্রধান নিরীক্ষক কাজ নির্দিষ্ট করে দেন, সুতরাং বিশেষ প্রয়োজনে যদি কোনো পরিবর্তনের দেখা দেয়, তখন যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে এটা বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অমনোযোগিতার সুযোগ তৈরি হয়, কাজে গাফলতি আসে, একঘেয়েমি মনে হয়। সুতরাং এই অনমনীয়তার অভাব দেখা দিলে নিরীক্ষা কার্যসূচি কার্যক্রমে বাধাগ্রস্ত হয়। উপযোগিতা। ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা বাহুল্য ও অপ্রয়োজনীয় বিবেচিত হয়, সুতরাং সকল ক্ষেত্রের উপযোগিতা সঠিক থাকে না। অযোগ্য ও কর্মচারীদের জন্য সুবিধা। ছকে বাঁধা কাজ বিধায় কার্যসূচি অনুযায়ী কাজ সম্পন্ন করেছেন এই অজুহাতে অযোগ্য কর্মচারীরা রেহাই পেয়ে যায়। সুতরাং কর্মীদের অযোগ্যতা বা ত্রুটি নির্ধারণ করা বেশ অসুবিধাজনক। খুঁটিনাটি বিষয় বাদ করা। আসলে নিরীক্ষা কার্যক্রম তো একটা ব্যাপক বিষয়, ফলে দেখা গেল যে অনেক বিষয়গুলো আছে যা কার্যসূচিতে লিখিত আকারে আনা সম্ভব হয়ে ওঠেনি, বা অসাবধানতাবশত বাদ পড়ে গেছে। সুতরাং এই খুঁটিনাটি বিষয় অনেক সময় বাদ পড়ে যায়, কিন্তু এই বাদ পড়ার কারণে দেখা গেছে যে যার যে দায়িত্ব থাকে সে তার দায়িত্ব পালন করেই সে ক্ষান্ত থাকে। সে মনে করে না যে আমার এই বিষয়গুলো আমি মাথা দিব বা আমার প্রয়োজন, বা নিতে চায় না, কেউ অতিরিক্ত দায়িত্ব নিতে চায় না, এটা একটা সমস্যা। তাই খুঁটিনাটি বিষয় বাদ পড়লে সমস্যা হয়ে যায়। একঘেয়েমি অনুভব। আসলে যেটা বলতেছিলাম যে একঘেয়েমি অনুভব হয়, কারণ লিখিত বা পরিকল্পিত বলো আর যেটা
যে সবসময় একই কাজ করতে হয় বিদায় কাজে একঘেয়েমি মনে হয় নিজেকে, তখন খারাপ লাগে, কাজ করতে ভালো লাগে না, এই ধরনের তৈরি হয়। সুতরাং কাজে একঘেয়েমি মনে হয়। তাই আসলে খুঁটিনাটি বিষয় আসলে থাকে, আমরা তো সবসময় দেখা যায় যে আমরা আসলে একই কাজ করতে অভ্যস্ত নই, ভালো লাগে না। তাই এই সব ছোটখাটো বিষয় থাকবেই, যেগুলো নিখা কার্যসূচির জন্য একটা অসুবিধা প্রণয়নে একটা অসুবিধা বা বাধার সৃষ্টি করে। তারপরেও আমি বলবো যে আসলে যে কোনো পরিকল্পনা মাফিক কাজ সুন্দর হয়। নিরীক্ষা কার্যসূচির অসুবিধা দূর করার উপায়। কার্যসূচি পরিবর্তন। নিরীক্ষা কার্যসূচি এই অসুবিধাসমূহ দূর করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কার্যসূচি পরিবর্তন। যদি এমন হয় যে কার্যসূচি প্রয়োজনের তাগিদে কার্যসূচি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে আমার এই অসুবিধাগুলো থেকে আমরা রেহাই পেতে পারি, আমরা তাহলে সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারি। নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগের ব্যবস্থা। প্রয়োজনের ক্ষেত্রে, বিশেষ প্রয়োজনে, কাজের ক্ষেত্রে নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগে যদি কাজটা আরো সুন্দর হয়, তাহলে তার যদি ব্যবস্থা থাকে, তাহলে নিরীক্ষা কার্যসূচি অবশ্যই সফল হয়, সুন্দর হয়। অধীনস্থদের উৎসাহিত করা। নিরীক্ষা কার্যসূচিতে যদি অধীনস্থদের উৎসাহিত করার ব্যবস্থা থাকে, কারণ যারা অধীনস্থ তারা যদি তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজটাকে সুন্দর করার পরামর্শ দিয়ে থাকে, তাহলে তারা অবশ্যই উৎসাহিত হবে। কারণ তাদের যদি কোনো পরামর্শ আমরা গ্রহণ করি, তারা নিজেদেরকে আরো মূল্যবান মনে করে, আর নিজেদেরকে মূল্যবান মনে করাই তো কাজে উৎসাহ পাওয়া। নমনীয়তা। নিরীক্ষা কার্যসূচি যদি নমনীয় হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে আর তেমন অসুবিধা থাকে না। কারণ যদি প্রয়োজনের খাতিরে কার্যসূচির পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে আমি বলবো সবাই কাজে উৎসাহ পাবে, কাজ সুন্দর হবে, সফল হবে। কর্মচারীদের কাজের পরিবর্তন। মাঝে মধ্যে যেহেতু একই কাজ বারংবার করলে একঘেয়েমি অনুভব হয়, তাহলে বলবো আমি যে যদি মাঝে মধ্যে কাজের তাদের তাদের অভিজ্ঞতা অনুযায়ী বা তাদের ইচ্ছা উপর নির্ভর করে, তাদের যোগ্যতার উপর নির্ভর করে যদি কাজে পরিবর্তন করা হয়, তাহলে বলবো তারা কাজে মনোযোগী হবে, কাজের সমস্যাগুলো দূর হবে, কাজটা সুন্দর হবে। সুতরাং আমি বলবো যে এই যে সামান্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করলে নিরীক্ষা কর্মসূচির কোনো অসুবিধা থাকে না, তার কাজটা সময় মতো সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়। নিরীক্ষা কার্যসূচি কার্যকরী হতে হলে অবশ্যই নমনীয় হতে হবে। আমি এর আগেও এই লেকচারে আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যে নিরীক্ষা কার্যসূচি কার্যকরী হতে হলে অবশ্যই নমনীয় হওয়া দরকার। কারণ নিরীক্ষা আমার কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য, অর্থাৎ পূর্ব পরিকল্পিত কাজ, লিখিত কাজ যদি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনের তাগিদে পরিবর্তন আনা দরকার। কারণ কারণ দেখা যায় যে সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে দেখা যায় পরিবর্তন আনা দরকার। কারণ নিরীক্ষা কার্যসূচি হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত বিষয়, যেটা পূর্ব কার্যক্রম শুরুর পূর্বেই প্রণয়ন করা হয় বা তৈরি করা হয়। সুতরাং এই পরিকল্পিত বিষয় কিন্তু যখন কাজটা হাতে কলমে করা হয়, তখন দেখা যায় যে কিছু পরিবর্তন আনা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। সুতরাং দেখা গেল সময়ের প্রয়োজনে, প্রয়োজনের তাগিদে কাজের ক্ষেত্রে নিরীক্ষা কার্যসূচির পরিবর্তন আনা দরকার। সেক্ষেত্রে যদি নমনীয় হয়, পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে নিরীক্ষা কার্যসূচি অবশ্যই সফল হবে। সুতরাং আমরা একটা নিরীক্ষা কার্যসূচিকে সম্পন্ন করতে গেলে, কার্যকরী করতে গেলে এতে নমনীয়তার সুযোগ থাকতে হবে, তাহলে কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সুতরাং আমি বলবো নিরীক্ষা কার্যসূচি কার্যকরী হতে হলে অবশ্যই তাকে নমনীয় হতে হবে। নিরীক্ষা কার্যপ্রণালী পদক্ষেপ। নিরীক্ষা কার্যপ্রণালী কতগুলো পদক্ষেপ রয়েছে, যেগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করতেছি, কারণ আমি নিরীক্ষা কার্যপ্রণালী সম্পর্কে বেশ আলোচনা করেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কার্যকলাপের পর্যালোচনা। এই নিরীক্ষা কার্যপ্রণালীতে গুরুত্বপূর্ণ কাজগুলো আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, লিখিত থাকে, যাতে কাজটা কিভাবে বন্টিত হবে, কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো লিপিবদ্ধ থাকে।
প্রমাণ্য দলিলপত্রাদি সংগ্রহ, অর্থাৎ যে সকল দলিলগুলো লেনদেন সত্যতা যাচাই, আর্থিক বিবরণী সত্যতা যাচাইয়ের জন্য যে বিষয়গুলো আমার ভালোভাবে পরীক্ষা করা দরকার, তার জন্য কোন ধরনের দলিলপত্রাদি দরকার সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। বাস্তব পরিদর্শন ও গণনা কাজ, অর্থাৎ নিরীক্ষা কার্যপ্রণালীতে অবশ্যই যে সকল ক্ষেত্রে বাস্তব পরিদর্শনের দরকার আছে, যে সকল ক্ষেত্রে সেগুলো আমাদেরকে অবশ্যই খতিয়ে দেখতে হবে এবং এগুলো সকল বিষয় যে সকল বিষয় গণনার বিষয় আছে সে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। বিভিন্ন মিলকরণ বিবরণী প্রস্তুতকরণ, যে সকল বিষয়ে এগুলো খতিয়ে দেখা দরকার তা হচ্ছে বিভিন্ন হিসাবের যেগুলো বিবরণীগুলো মিলায়ে দেখতে হবে যে সেগুলো সঠিক আছে কিনা, কারণ আমাদের সঠিক হিসাব রাখা হয়েছে কিনা তার সত্যতা যাচাইয়ের জন্য এই মিলকরণ বিবরণীগুলো তৈরি করা প্রয়োজন। বিশেষ চিহ্নের ব্যবহার, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন নিরীক্ষক তার বাহিনী নিয়ে কার্যক্রমগুলো করবে সেক্ষেত্রে যে সকল বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ সেই সকল বিষয়গুলো তারা বিশেষ চিহ্নের ব্যবহার করবে, যে বিষয়গুলো অন্য কেউ দেখলে অর্থাৎ বাইরের কেউ যেন বুঝতে না পারে যে নিরীক্ষক তার কার্যক্রম কিভাবে সম্পন্ন করতেছে, কোন বিষয়ে তাদেরকে সন্দেহ আছে, এই বিষয়গুলো বাইরে কেটে বোঝার সুযোগ দেওয়া যাবে না। সুতরাং শুধুমাত্র এমন চিহ্ন ব্যবহার করবে যে যিনি কাজ করছেন বা তার সাথে যারা সংশ্লিষ্ট তারা ছাড়া আর কেউ না বুঝতে পারে। এই জন্য লেনদেনের ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে বিশেষ চিহ্ন ব্যবহার করবেন, যেগুলো শুধু তাদের জন্য প্রযোজ্য যারা এগুলো নিয়ে কাজ করবেন। নিয়ম অনুসারে পরীক্ষা, নিয়ম অনুসারে পরীক্ষা বলতে এখানে নিরীক্ষক তার হিসাবগুলো যখন পরীক্ষা করবেন তখন তিনি একটা নিয়ম মেনে চলবেন, সেই নিয়ম অনুসারে বিভিন্ন বিষয়গুলো পরীক্ষা করবেন। দেখা গেল সব কাজগুলো সবগুলোই করার দরকার নেই, নিয়ম অনুসারে কিছু কাজ যেগুলো প্রয়োজন সেগুলো তিনি করবেন। নমুনা পরীক্ষা, নিরীক্ষণ কিছু কিছু বিষয় আছে যেগুলো সবই তদারক করা সম্ভব হয় না, সেক্ষেত্রে নিরীক্ষক তার বাহিনী তার সহকারীরা তারা নমুনা পরীক্ষা করবেন, অর্থাৎ যে যেমন মাল ক্রয়ের ক্ষেত্রে তিনি সকল মাল ক্রয়গুলো তার দেখার প্রয়োজন নেই, ছেড়ে বেছে বেছে কিছু মালের ক্রয়ের দোকানে যে মালের মূল্য পরীক্ষা করবেন, সবগুলো মাল কিনা ক্রয় দেখানোর দরকার নেই, যে বিষয়গুলো তার কাছে সন্দেহ লাগবে এইরকম কয়েকটা নমুনা বেছে বেছে সে পরীক্ষা করবে। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রেও সে একই কথা, কিছু কিছু নমুনা বেছে তিনি পরীক্ষা করে দেখবেন, যদি মনে করেন যে না সঠিক আছে তাহলে ধরে নেওয়া যাবে যে না সবগুলোই মোটামুটি সঠিক আছে। আর নমুনা এই থেকে বোঝা সম্ভব যে এইগুলো সঠিক আছে কিনা বিবিধ। সুতরাং এছাড়াও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কার্যপ্রণালীতে অথবা লিপিবদ্ধ থাকবে, এই পদক্ষেপগুলো গ্রহণ করে নিরীক্ষা কার্যক্রম বা কার্যপ্রণালী সুন্দরভাবে সফলভাবে সময় মতো করা সম্ভব হয়। সুতরাং আমরা নিরীক্ষা কার্যসূচি, নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ এই বিষয়ে আজকে তোমাদের সাথে অনেক বিষয় কথা বললাম, শেয়ার করলাম। সুতরাং তোমরা এর থেকে আমি আশা ব্যক্ত করব যে তোমরা কিছু মনোযোগ দিয়ে কিছু অর্জন করার চেষ্টা করেছো। ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনলাইন ক্লাসে সকলকে শেখার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।